ইউরোপীয় নেতারা শঙ্কিত ছিল, অর্থাৎ ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তাদের নানা বিষয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের নেতারা শঙ্কা জানাচ্ছিলেন। বিশ্লেষকদের অনেকে মনে করছিলেন যে আজকের এই বৈঠকে ট্রাম্প পুতিনের ভাষায় কথা বলছিলেন, অর্থাৎ পুতিন যে বিষয়গুলো এই বৈঠকে থাকলে বলতেন সেগুলোই তিনি বলছিলেন বলে অনেকে মনে করছেন। এই সমস্ত কড়াকড়ির ভিতরে যুদ্ধবিরতির একেবারে তাৎক্ষণিকভাবে তিনি চান। বৈঠক থেকে বেরিয়ে দেখা গেল যে না, যুদ্ধবিরতির কথা হয়নি। তিনি ওখান থেকে বেরিয়ে বললেন যে না, একসাথে সমাধান হয়ে যাবে, এবং জেলেনস্কি বলেছেন তার সাথে মোটামুটি গঠনমূলক। তিনি আর এইভাবে এবার সমালোচনা যাননি। বৃহৎ শক্তিগুলা আপনার কখনোই তারা বিচ্ছিন্ন হয় না তাদের একতার প্রশ্নে। যদি সত্যিকার আপনার ইউরোপিয়ানরা একতা হতে পারে, এক হতে পারে, তাহলে ডেফিনেটলি আপনার কয়েন গুনতে গিয়ে ওই ইউরোপিয়ান কয়েনকেও ডোনাল্ড ট্রাম্পের গুনতে হবে। আমরা আলাস্কাতে বৈঠক দেখেছি ট্রাম্প এবং পুতিনের, এবং আজকে যে বৈঠকটি দেখলাম, ইউরোপীয় নেতারা শঙ্কিত ছিল, অর্থাৎ ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তাদের নানা বিষয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের নেতারা শঙ্কা জানাচ্ছিলেন যে প্রথমত শঙ্কা ছিল 15 আগস্টের ওই বৈঠকে কি কোনো চুক্তি হয়ে যায় কিনা, বিশেষ করে ইউক্রেনের জমি দিয়ে কোনো চুক্তি ট্রাম্প করে ফেলেন কিনা। তবে ট্রাম্প সেটি করেননি। তার পরবর্তীতে যে সংখ্যাগুলো ছিল সেগুলো নিয়ে তারা সরাসরি কথা বলাটা উপযুক্ত মনে করেছেন। তারা ওভাল অফিসে চলে এসেছেন এবং বৈঠক করেছেন। এই বৈঠকটার অনেক কিছুই আমাদের এর মধ্যে জানার সুযোগ হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বৈঠকটা কতটা ফলপ্রসূ হয়েছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। খুব দ্রুত সব ঘটনা, একেবারে উল্কা বেগে ঘটনা সব প্রবাহ হচ্ছে। ট্রাম্প প্রথমে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাস্কায় মিট করলেন। মিটিং এর পরে আবার এখানে ওয়াশিংটন মিটিং হলো, এবং ওয়াশিংটন মিটিং আপনি যেটা বললেন, ইউরোপিয়ান নেতারা অনেকে আসেন। তো সবকিছু যে এখনো স্পষ্ট হয়ে গেছে তা না। এক, 2 নম্বর হচ্ছে যে উনি যখন রাশিয়ান প্রেসিডেন্টের সাথে, পুতিনের সাথে কথা বলেছেন ট্রাম্প, তো তার আগে থেকে, বেশ আগে থেকে উনি কড়াকড়ি কথাবার্তা বলছিলেন। তাকে তার বিভিন্ন শর্ত ইত্যাদিতে রাজি হতে হবে, রাজি না হলে যুদ্ধবিরতি না হলে তিনি কঠোর মনোভাব নেবেন ইত্যাদি কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল গ্যাস ইম্পোর্ট করছে, যেমন ভারত, তাদের উপরে অতিরিক্ত 25% কর, আমদানি শুল্ক আরোপ করবেন তাদের যে সমস্ত দ্রব্য যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা হয় তার উপরে। তো ভারতের উপরে উনি 25% ঘোষণা করেও দিলেন। তাই এই সমস্ত কড়াকড়ির ভিতরে যুদ্ধবিরতির একেবারে তাৎক্ষণিকভাবে তিনি চান। বৈঠক থেকে বেরিয়ে দেখা গেল যে না, যুদ্ধবিরতির কথা হয়নি। তিনি ওখান থেকে বেরিয়ে বললেন যে না, একসাথে সমাধান হয়ে যাওয়া ভালো। এই একটি ঘটনা দেখলাম আমরা। তারপর আগেও তিনি আবার দিয়েছিলেন, এখান থেকে এসে বললেন রাশিয়া একটা বিরাট শক্তি, তো তার সাথে আপোষ করতে হবে। পূর্ব ইউক্রেন, যেটা ডনবাস রিজিয়ন, ক্রিমিয়ার কথা স্পষ্টভাবে নাম করে উল্লেখ করেছেন। ল্যান্ড সোয়াপের কথা, ভূমি ছেড়ে দিতে হবে। দুই দেশ পারস্পরিক বিনিময়ের কথা বলেছেন, সোয়াপ মানে বিনিময়। কিন্তু ইউক্রেনের হাতে রাশিয়ার কোনো ভূমি নেই, ফলে সোয়াপ একপাক্ষিক, ক্রিমি ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। তো এই সমস্ত কথা বেশ একটা হলো যুদ্ধবিরতি, তিনি সেটা বাদ দিয়ে দিলেন। যুদ্ধবিরতি বাদ দেওয়ার কারণে এখন অনবরত প্রতিদিন, সেই যে 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, অনবরত ওখানে রাশিয়া আক্রমণ চালাচ্ছে এবং লোক মারা যাচ্ছে, ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে, এবং তারা তাদের সামরিক বাহিনী অগ্রসর হচ্ছে, হয়তো 1 মাইল 2 মাইল করে আরো এক এলাকা দখল করছে। এই অবস্থায় যখন তিনি আবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন, উনি আসবেন, তখন ভাবলেন যে ইউরোপিয়ান নেতারা ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন যে ইউক্রেনের প্রেসিডেন্টকে দাবড়ে তাকে তার সাথে থেকে অনেক বেশি আপোষের শর্ত আদায় করে নেবে। যে সমস্ত এলাকা ছাড়তে ইউক্রেন মোটেই রাজি না, সেগুলোর ব্যাপারে তার থেকে সম্মতি আদায় করার চেষ্টা করা হবে ইত্যাদি। ইউরোপের এত আতঙ্ক কেন? একটা আতঙ্ক হচ্ছে যে আফটারঅল রাশিয়া তো একটা বিরাট শক্তি। যুক্তরাষ্ট্রের তুলনায় গুণাগুন্তিতে তাদের পারমাণবিক অস্ত্র সংখ্যা হয়তো কয়েক ডজন বা 200 বেশি, প্রায় 6000।
এদিক সেদিক। যুক্তরাষ্ট্রের 6,000 মধ্যে 5,500 এরকম, ওদের 6,000 প্রায় কাছাকাছি এইরকম। তো এটা যদিও এখন অর্থনৈতিক দিক থেকে কিছুটা দুর্বল, অন্যান্য ক্ষেত্রে কিছুটা দুর্বল, তারপরও ওই পারমাণবিক অস্ত্রের কারণে সে একটা মহাশক্তি, এখন সুপার পাওয়ার, সেই দিক থেকে বিবেচনা করলে এক। তো এখন এবং ইউরোপের দ্বার প্রান্তে অবস্থিত দেশটা একবার যদি ইউক্রেনকে দখল করে ফেলতে পারে এবং ইউক্রেনে তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে, তাহলে পোল্যান্ড, হাঙ্গেরি, অন্যান্য দেশ দখল করবে, ফিনল্যান্ড দখল করতে পারে, নরওয়ে দখল করতে পারে, ওইসব দেশ আক্রমণ করতে পারে। পুরো ইউরোপের যে নিরাপত্তা বিঘ্নিত হবে, থ্রেটের হুমকির সম্মুখীন হবে। এই কারণেই তারা ঘাবড়ে গেছেন। ঘাবড়ে গিয়ে ইউক্রেন রক্ষা তো কিছুটা আছে, কিন্তু বাস্তবত পুরো ইউরোপকে রক্ষা করার জন্য তারা তড়িঘড়ি করে তাদের অন্য সব প্ল্যান, ভ্যাকেশন সব বাদ দিয়ে ওয়াশিংটন এসে হাজির। এটা একটা দেখবার মতো দৃশ্য ছিল। একের পর এক নেতারা এসে নামছেন। তো যাই হোক, জেলেনস্কির সাথে প্রাথমিক বৈঠক হলো, তারপরে সব নেতাদেরকে নিয়ে সম্মিলিত একটা বৈঠক হলো, ইত্যাদি হলো। তো জেলেনস্কির সাথে দুটো বৈঠক হয়েছে, প্রথমে একটা সংক্ষিপ্ত, তারপরে সব নেতাদের সাথে এক বৈঠক হয়েছে, এরপরে আরেকটা বৈঠক হয়েছে তার সাথে, জেলেনস্কির সাথে। এবং জেলেনস্কি বলেছেন তার সাথে মোটামুটি গঠনমূলক, তিনি আর এইভাবে এবার সমালোচনা যাননি। তাকে ওরা বুঝিয়ে পড়িয়ে দিয়েছে, কোনো ব্যাপারে সমালোচনা করবো না, তুমি তোমার অবস্থানে ঠিক থাকো, কিন্তু সেটাও তুমির ভাষায় কথা বলবা না, নমনীয় ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবা, কারণ তোমার ট্রাম্প থেকে গেলে মানে সেটা তোমার জন্য ক্ষতি হবে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আজকের বৈঠকে পুতিন কোনোভাবে অর্থাৎ স্বশৈলে ছিলেন না, কিন্তু অসংখ্যবার তার নাম আলোচনায় উঠে এসেছে এবং নিঃসন্দেহে টেলিভিশনে আপনার আমার মতো তিনিও বসে বসে দেখছিলেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছিলেন যে আজকের এই বৈঠকে ট্রাম্প পুতিনের ভাষায় কথা বলছিলেন, অর্থাৎ পুতিন যে বিষয়গুলো এই বৈঠকে থাকলে বলতেন সেগুলোই তিনি বলছিলেন বলে অনেকে মনে করছেন। আপনার কাছে কি তেমনটা মনে হয়েছে? ধন্যবাদ জুয়েল আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। তো তার আগে আমি বলতে চাই যে মোহাম্মদুল্লাহ ভাই যে অনুষ্ঠানে থাকেন, এখানে আমি শুনতে বেশি পছন্দ করি সমৃদ্ধ হই বলে, এবং ওনার যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং জ্ঞান, পড়াশোনা, তার সামনে আমি কিছুই না, অতএব আমার সেখানে কথা বলতে একটু সংকোচ অনুভব হয়। তথাপি আমি আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু স্বাভাবিক যে ডোনাল্ড ট্রাম্প পুতিনের ভাষায় বা পুতিনের ইঙ্গিতে কথা বলবেন বেশি, কারণ ডোনাল্ড ট্রাম্পের চাইতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইজ মাস্ট স্মার্ট, মাস্ট ওয়াইজ অ্যান্ড মাস্ট পলিটিক্যালি এক্সপার্ট, যেটা কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প না। অতএব সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে 3বার কেন 4বারও আপনার বৈঠক করতে পারে বা টেলিফোনে কথা বলতে পারেন, নিতে পারে, কারণ সে কিন্তু পুতিনকে চ্যালেঞ্জ করে কিছু ইউক্রেনে করবে না। এটা তাদের দুইজনের চলে চলে মাস্তুতি ভাই একটা কথা আছে না। অতএব দুই বৃহৎ শক্তি এখনো, আমেরিকা এবং রাশিয়া এখনো কিন্তু পৃথিবীর দুইটা বৃহৎ শক্তি। তো এই দুই বৃহৎ শক্তি তারা কেউ কারো বিরুদ্ধে কিন্তু যাবেন। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসও দেখেন, এরকমই ছিল। বৃহৎ শক্তিগুলা আপনার কখনোই তারা বিচ্ছিন্ন হয় না তাদের একতার প্রশ্নে। আর আপনি যে একটা কথায় একটা উদাহরণ টেনেছিলেন, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তখন অনেকবার চলে গেছে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতে, আমি সেটাকে উদাহরণ নেই না এই কারণে যে ওই প্রসঙ্গ আর এই প্রসঙ্গটা টোটালি ডিফারেন্ট। তো টোটালি ডিফারেন্ট। ওই প্রেক্ষাপটে আলোচনা করতে একটা ভিন্ন একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। তো কিন্তু আপনার এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ইউরোপের, আপনার যেটা আপনি পোশাকের কথা বলছেন যে উনি আজকে জ্যাকেট পরে এসছেন, আমার তখন মনে হচ্ছিল আপনার কথা শুনে শুনে ভাগ্যিস গান্ধীজি এখনো বেঁচে নেন। এখন উনি বেঁচে থাকলে কি উনি কি ওনার সেই পোশাক যাইতেন, নাকি উনিও ডোনাল্ড ট্রাম্পের কথায় ওই পোশাক পরতেন? তার উত্তর হচ্ছে, নিজেই নিজেকে উত্তর দিলাম, ডিপেন্ড করছে মোহাম্মদ পর্বতের কাছে যাবে না পর্বত মোহাম্মদের কাছে আসবে। তো সেই অর্থে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার মোহাম্মদ, তাই না? আর ও হচ্ছে পর্বত যদি ধরেও নেই জেলেনস্কি, তো সে তার পোশাক পাল্টে যেতে পারে। কিন্তু তারপরে কথা হচ্ছে যে আপনার জাতীয় স্বার্থের প্রশ্নে একজন জাতীয় নেতা, ন্যাশনালিস্ট লিডার যে ক্যারেক্টার থাকা উচিত,
যুগ পাল্টে গেছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না, এটা অনেক পরিবর্তিত সময় এখন। এখন সেই জাতীয় নেতার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা কোথাও দেখি না। তেমন ফিডেল ক্যাস্ট্রো চলে যাওয়ার পরে, আপনার সিঙ্গাপুরে লি কুয়ান চলে যাওয়ার পরে, আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা চলে যাওয়ার পরে আমরা কিন্তু সেই রকম জাতীয় নেতা, এমনকি আমাদের পাক ভারতে নেহেরু চলে যাওয়ার পরে, গান্ধীজি চলে যাওয়ার পরে, এবং আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরে, এবং আপনার জিয়াউর রহমান চলে যাওয়ার পরে, ওরকম ন্যাশনাল লিডার যাদের মেরুদণ্ড ওইভাবে শক্ত এবং তারা ন্যাশনাল ইন্টারেস্টকে সবার আগে অগ্রাধিকার দিবে, এটা কিন্তু আপনার জেনারেলিস্টের মধ্যে নাই। জেনারেলিস্টকে চাপ দিয়ে ও দেখতেছে ওরও একটা ব্যাপার আছে, সে ক্ষমতায় যতদিন থাকতে পারে সেটাও সে চেষ্টা করছে। অতএব এখন সে ডোনাল্ড ট্রাম্পের কে ধরেন আচরণ একটু ভালো করবে, ডোনাল্ড ট্রাম্পের কথা অনেকটা রাখার জন্য চেষ্টা করবে, ইউরোপিয়ান ইন্টারেস্টও আছে, কেন এখনো যুক্তরাষ্ট্রের কাছে সবাই কম বেশি ধরা খাওয়া। মানে আপনার ইউরোপের যদি দেখেন, ইউরোপ কি এখন এতগুলো দেশ মিলে কি আপনার ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যেতে পারবে? আমার মনে হয়, কারণ এখনো মিলিটারি ওয়েতে বলেন, ইকোনমিক ওয়েতে বলেন, আমেরিকা ইজ মাচ মোর পাওয়ারফুল কান্ট্রি। তো অতএব সেই অর্থে আপনার এরা একটা চাপ সৃষ্টি করতে পারে ইউরোপিয়ানরা, কারণ তাদের কিছু কিছু ইন্টারেস্ট আছে। আপনি কিন্তু যেটা দেখেছেন, মাহমুদ রেজা চৌধুরী, একটা অবজারভেশন একটু শুনবো আপনার, সেটা হলো ইউরোপকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে অলওয়েজ ম্রিয়মান কিংবা অনুজ্জ্বল দেখাতো। এইবার আজকে যেটি হলো, আমরা দেখলাম বেশ প্রস্তুতি নিয়ে ইউরোপিয়ান নেতারা এসেছেন। তারা যখন কথা বলছিলেন, বিশেষ করে তারা প্রত্যেকে আলাদা আলাদা পয়েন্টে কথা বলেছেন। ইমানুয়েল ম্যাক্রো বলছিলেন যে পরবর্তীতে পুতিন এবং ট্রাম্পের যে বৈঠকটি হবে, জেলেনস্কি থাকবেন, কিন্তু সেখানে আমরা একটা ফোর্থ সিট চাই, যেটি ইউরোপের প্রতিনিধিরা সেখানে থাকবেন। অন্যদিকে ফ্রেডরিক মার্চ জার্মানি, তিনি বলছিলেন যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে আগে, অর্থাৎ যেখানে ট্রাম্পের সাথে আলোচনা, যুদ্ধবিরতির বিষয়টি নাই। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি বলছিলেন যে নেটোর আদলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা প্রত্যেকে আলাদা পয়েন্টে কথা বলেছেন, তারা প্রস্তুতি নিয়েছেন, তারা একজোট হয়েছেন, এবং এসে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্তত একটি দ্বিতীয় বৈঠকের ব্যাপারে সম্মত করতে পেরেছেন। এটাও তো ইউরোপের একটা একতার, বিশেষ করে আমরা ইটালির প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম, তিনি ইউনাইটেড ইউরোপের উপর খুব গুরুত্ব দিচ্ছিলেন বৈঠকে, এবং সেটা কি, অর্থাৎ এই ঘটনা ইউরোপকে আরো বেশি একতাবদ্ধ কিংবা তাদের শক্তির জানান দেওয়ার একটা জায়গায় নিয়ে গেল কিনা? করতেও পারে। আপনি জানেন তো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? অতএব সেই অর্থে যদি সত্যিকার আপনার ইউরোপিয়ানরা একতা হতে পারে, এক হতে পারে, তাহলে ডেফিনেটলি আপনার কয়েন গুনতে গিয়ে ওই ইউরোপিয়ান কয়েনকেও ডোনাল্ড ট্রাম্পের গুনতে হবে। কারণ এখন তো রাজনীতিটা এখন ডিফারেন্ট হয়ে গেছে না, বাণিজ্যের রাজনীতি, মেধার রাজনীতি, টেকনোলজির রাজনীতি, এখন তো আপনার সমরযুদ্ধে আপনার বুট পরে যুদ্ধ করার রাজনীতি এখন নাই। তো সেই অর্থে তারা যদি সত্যিকারে ইউনাইটেড হয় ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ইউরোপ অ্যান্ড দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য আমেরিকা, তবে আমেরিকাকে আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের একতাকে সে কাউন্ট করতে পারে, কিন্তু সেটাকে শুধু তার ইচ্ছার উপরে সে প্রাধান্য দিবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।